তৈলবীজের মধ্যে শস্য একটি প্রধান ফসল। এই শস্য এই অঞ্চলে বিশেষ করে পশ্চিমবাংলা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়। কিছু কিছু সময় দেখা যায় যে সর্ষে ঠিক সময় না বোনার জন্য কৃষক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হন শেষের দিকে। আমরা এখন এই সর্ষে চাষ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন বহরমপুরের সহ কৃষি অধিকর্তা পার্থ সরকার। পার্থবাবু, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে সর্ষে কখন করা দরকার এবং কোন সময় করলে ঠিকভাবে কৃষক বন্ধুরা ফসল তুলতে পারেন। হ্যাঁ, সর্ষে চাষের আমরা যখন বিভিন্ন জায়গায় বলি চাষি ভাইদের উদ্দেশ্যে, এই কথাটাই আমরা সবার আগে বলি, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের চাষি ভাইরা এই সর্ষে লাগায়, সমস্ত সার দেয়, ওষুধ দেয়, কিন্তু কখন করতে হবে, কখন করলে আমি ঠিক লাভ পাবো সেটাই ভালো করে বুঝতে পারে না। সর্ষে লাগানোর আমরা দু ধরনের সর্ষে সাধারণতভাবে চাষ করি। একটা হচ্ছে জলদি জাতের সর্ষে, আর একটা হচ্ছে একটু নাবি জাতের সর্ষে। আমরা যদি দুভাগে ভাগ করি তাহলে প্রথমটাকে আমরা বলি টরি সর্ষে। সেটা আমরা লাগাতে হবে অক্টোবর মাসের 20 তারিখের মধ্যে। অক্টোবর মাসের 20 তারিখের মধ্যে আমরা যদি টরি সর্ষে না লাগাই, সাধারণভাবে টরি সর্ষে কেন লাগাই? টরি সর্ষে লাগাই যে আমরা এরপরে আমরা ধানটা যেন ধরতে পারি, জানুয়ারি মাসে আমরা ধানটা যেন রোয়া করতে পারি বা অন্য একটা ফসলে যেতে পারবো। টরি সর্ষে আমরা সেই জন্য আমরা বলি অক্টোবরে যদি আপনি 10-15 তারিখ নাগাদ লাগান, ঠিক আমরা দুর্গাপুজোর পরপর বা ঈদের পরপর, তাহলে আমরা দেখা যায় যে ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা জমি ফাঁকা করে দিতে পারছি, কাজে আমরা পরবর্তী ফসলে যেতে পারি। কিন্তু যদি এটা না পারি, যদি দেরি করি, তাহলে কিন্তু টরি শস্যে বোনা একদম অনুচিত, কেননা টরি শস্যের ফলন কম। কাজে যদি আপনি সেকেন্ড ফসলটা না নিতে পারেন, তাহলে যদি টরি শস্য লাগাতে পারলেন না, যে কোনো কারণে আপনার জমি তৈরি হলো না, তাহলে টরি জাতীয় শস্যে যাবেন না। সেক্ষেত্রে মধ্যমেয়াদী, বিশেষ করে ইয়েলো শাসন, সাদা শস্য যেগুলো বলি, সেগুলো লাগাতে পারেন। অথবা আমরা যেটা রাই সরিষা বলি, একটু দেরিতে যেগুলো লাগানো যায়, এখন যেগুলো লাগানো হচ্ছে সেইগুলোতেও আমরা যেতে পারি। কাজে টরি জাতীয় শস্যে আমরা অক্টোবর মাসের 15-20 তারিখ, অক্টোবরের 15-20 তারিখ থেকে অক্টোবর মাসের 30 তারিখ বা নভেম্বরের ফার্স্ট উইক, সেখানে আমরা সাদা শস্য লাগাতে পারি। তারপরে কিন্তু সাদা শস্যে বা টরি কোনোটাই লাগানো যাবে না। এরপরে রাই সরিষাতে যেতে হবে, যেগুলো একটু বড় গাছ হয়, ফলনও প্রায় 2.5 কুইন্টালের কাছাকাছি হয়। কিন্তু একটাই অসুবিধা, যত দেরি করবেন এগুলো পরের দিকে গিয়ে আপনার জাপ পোকার আক্রমণ হবে। জাপ পোকার আক্রমণে দেখা যাবে যে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে আপনারা, আমাদের চাষি ভাইদের বলবো, আপনারা রাই সর্ষে বুনলেও নভেম্বর মাসের 15 তারিখের মধ্যেই সেগুলো বোনার চেষ্টা করবেন, বা দেরি হলেও যতটা সম্ভব সময় নষ্ট কম করে আপনারা বুনবেন। আচ্ছা, সর্ষে চাষের ক্ষেত্রে কীভাবে সার প্রয়োগ করা প্রয়োজন? হ্যাঁ, সার আমরা বলি সর্ষে চাষে অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত যে 3টে সার দিই, নাইট্রোজেন ঘটিত, ফসফরাস ঘটিত এবং পটাশ ঘটিত, এর বাইরে বিশেষ করে যে কোনো তৈলবীজ চাষের জন্য আমরা সালফার ঘটিত সারটা আমরা খুবই বলি। এই জন্য চাষি ভাইদের বলি যে সালফার ঘটিত সার আপনাকে কিনতে হবে না। আপনি যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সার দেবেন, আপনি যদি নির্দিষ্ট সার চয়নটা ঠিক করতে পারেন কী সার দেবেন, তাহলে কিন্তু আপনার সালফার ঘটিত সারটা অটোমেটিক্যালি ফ্রিতে চলে আসে জমিতে। সেক্ষেত্রে আমরা বলবো, যদি জলদি জাতের, টরি জাতের শস্যে করেন, তাহলে আপনার ইউরিয়া মূল সার হিসেবে দেবেন হচ্ছে, ইউরিয়া দেবেন 8 কেজি, ফসফেট দেবেন 25 কেজি এবং পটাশ দেবেন 10 কেজি। এটা হচ্ছে জলদি জাতের শস্যের ক্ষেত্রে। এবং চাপান দেবেন ঠিক 33 দিনের মাথায়, 33-35 দিনের মাথায়, সেটা হচ্ছে আরও 8 কেজি ইউরিয়া। এটা হলো জলদি জাতের ক্ষেত্রে। আলাদা করে সালফার দেওয়ার প্রয়োজন নেই, কেননা যে ফসফরাস যে সার আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি, তার মধ্যেই সালফার থেকে যায়। কিন্তু যদি আপনি দেরি জাতে, যেগুলো আমরা ইয়েলো শস্যন বা রাই, যেগুলো আমরা অধিকাংশই করি আর কি, সেগুলোর ক্ষেত্রে ইউরিয়ার ডোজটা 15 কেজি মূলে এবং চাপানেও 15 কেজি দিতে হবে বিঘে প্রতি। গোবর সার কীভাবে প্রয়োগ করতে হবে এটা বলি। এই সমস্ত সার যে বললাম, এই সমস্ত সারের কার্যকারিতা নির্ভর করে আপনার জমিতে কতটা জৈব পদার্থ আছে। একটা জিনিস, আগেকার দিনে জৈব পদার্থের ঘাটতি কম ছিল, কেননা এই ফসল চাষ তো এখন অনেক বাড়ছে, লোক সংখ্যা বাড়ার সাথে সাথে এখন বছরে 2, 3, 4টে করে ফসল হয়। আগে তো একটা করে ফসল হতো। অন্য সময় জমিতে ঘাস জন্মাতো, ঘাস পচে যেত, সেইগুলো দিয়ে আবার গোবর সার হতো। তারও আগে জমিতে জঙ্গল যেটা হতো, সেই জঙ্গলের পাতা পড়ে বা ফসলের পাতা পড়ে জৈব সার জমিতে হতো।
এখন জমি আর রেস্ট পায় না, জমিতে কোনো সময় ঘাসের আচ্ছাদন থাকে না, সব সময় জমি ফাঁকা থাকে। কাজে জৈব সার আপনাকে বাইরে থেকে প্রয়োগ করতে হবে এবং হবেই, এর কোনো বিকল্প নেই, কোনো শর্টকাট নেই। আপনাকে জৈব সার কী কী দেবেন সেটার উপর আপনি কিছুটা আপনার স্বাধীনতা আছে। একটা হচ্ছে যেমন গোবর পচা সার বা ফার্মিয়ার ম্যানিওর যেগুলো আমরা বলি, এইগুলো, অথবা আপনি নিমখোল দিতে পারেন, অথবা আপনি ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, সেটাও কিন্তু 200 কেজি প্রতি বিঘাতে দিলেও চলে। অন্যান্য ক্ষেত্রে প্রায় 10 কুইন্টাল আপনার 1 বিঘে জমির জন্য আমরা বছরে একবার দিতে বলি। এই ক্ষেত্রে অনুখাদ্য প্রয়োগ করার প্রয়োজন আছে কি? অনুখাদ্যর খুবই প্রয়োজন আছে। অনুখাদ্য বিশেষ করে আমরা যারা সর্ষে চাষি আছে তাদেরকে বলবো আপনারা বোরন প্রয়োগ করবেন। বোরন জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, কাজ খুব অল্প, কাজ হচ্ছে ফুল থেকে ফল ধারণ করা এবং ফলের মধ্যে ফলের সাইজ বৃদ্ধি করা। কাজে আপনি যদি ঠিক সময় বোরনটা স্প্রে না করেন, ফুল হয়ে গেছে তারপরে স্প্রে করে লাভ নেই, ফুল আসার আগে আগে বোরনটা স্প্রে করবেন, যাতে ফুল থেকে ফল হওয়ার যে কনভার্সন রেশিও তাতে সেটা যেন বাড়ে। 10টা ফুল হলে অন্তত যেন 5খানা ফল হয়, সেটা যদি 2খানা হয় তাহলে কিন্তু ফলন কমে যায়। এই সর্ষের গুণগত মান বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? হ্যাঁ, গুণগত মান বলতে সর্ষের আমি প্রথমে বলি অনুখাদ্য প্রয়োগ করতে হবে, সালফার ঘটিত সার প্রয়োগ করতে হবে এবং নিয়ম মেনে আমার মোটামুটি রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে হবে। এছাড়া যেটা পরিচর্যাগত বিষয় সেগুলো চাষি ভাইরা একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে বীজ বোনার এই শীতের সময় আমরা দেখেছি 6 থেকে 8 দিনের মধ্যে বীজ আমার চারা বেরিয়ে যায়। তারপরে আমরা চাষি ভাইরা 15-20 দিন থেকে আপনারা নিড়ানো দিতে বা পাতলা করতে শুরু করে। এই সময় দুটো জিনিস খুব প্রয়োজন। একটা হচ্ছে যে পাতলা করা, জমি পাতলা করা চাষি ভাইরা একটু মায়া করেন, দুটো কারণ। একটা হচ্ছে মায়া করেন, ফসল পয়সা দিয়ে বীজ কিনেছি, এগুলো সব তুলে দেবো, আমার জমি ফাঁকা ফাঁকা লাগবে। দ্বিতীয় কারণ হচ্ছে অনেক চাষি ভাই অপেক্ষা করে থাকেন যে আমার গাছটা একটু বড় হোক, শাক হিসেবে সর্ষেটা বাজারেও বিক্রি করব। কিন্তু এটা দুটোই হচ্ছে খুব ক্ষতিকারক দিক। আপনার আলটিমেট উদ্দেশ্য হওয়া উচিত আমার জমির ফলন বাড়ানো। এই ফলন বাড়ানোর জন্য আমার দরকার হচ্ছে জমিতে ঠিক মাত্রায় গাছ রাখা। আমার একটা ঘরে 5-6 জন লোক আমরা কমফোর্টেবল বসে গল্প করতে পারি, কিন্তু যদি ওখানে 15-20 জন 30 জন লোক ঢুকিয়ে দিই তাহলে তো আমরা গল্প করতে পারবো না, ওখানে থাকতেও পারবো না। জমিতেও যেন এই অবস্থাটা না হয়, এক্ষেত্রে আমরা একটা সহজ একটা বলি উপায়, সেটা হচ্ছে 2 হাত বাই 2 হাত জায়গায়, মানে 2 হাতের পাটকাঠি 4টে কেটে নিলেন, তারপরে জমিতে গিয়ে ফেললেন। এবার আপনি ওই 2 হাত বাই 2 হাত জায়গার মধ্যে আপনি 35টার কাছাকাছি চারা রাখুন। আমরা চেষ্টা করব 35-এর কাছাকাছি 2 হাত বাই 2 হাত জায়গায় 35টা গাছ যেন থাকে। এই হিসেবে চোখের আন্দাজটা তৈরি করে নেওয়া, বা যে লেবার দিয়ে আমি করাচ্ছি তাকে চোখের আন্দাজটা তৈরি করিয়ে দেওয়া যে এইভাবে ফাঁকা হবে। কারণ তারপরে তাকে মাঠে ছেড়ে দিন এবং সে দেখবেন মোটামুটি একটা আন্দাজ রেখেই আমরা এই পাতলা করাটার উপর খুব গুরুত্ব দেবেন। পাতলা করার যেদিন শেষ হবে সেদিন মোটামুটি যেন 30 থেকে 32-33 দিন হয়, সেদিনই আপনি 15 কেজি চাপান সার দিয়ে ইউরিয়া দিয়ে জল দিতে হবে। আপনার সর্ষে চাষের মোটামুটি 90% কাজ শেষ। আমরা 33 থেকে 35 দিনের মধ্যে জল দেওয়া চাপান দেওয়া কমপ্লিট করার পরে একটাই কাজ বাকি থাকে, সেটা হচ্ছে 40 দিনের মাথায় বোরন স্প্রে। 1 গ্রাম 1 লিটার জলে গুলে এই বোরনটা স্প্রে করতে হবে 40 থেকে 42 দিনের মাথায়। এরপরেই ফুল ধরতে শুরু করবে। ফুল ধরার পরে আমরা যে একটা কাজ বাকি থাকলো সরিষার, সেটা হচ্ছে 66 দিনের মাথায় যখন আপনার শস্যের দানাটা নরম হবে, সেই জায়গা থেকে যখন শক্ত হবে, এটাকে আমরা বলি ইংরেজিতে পড ডেভেলপমেন্ট স্টেজ। এই সময় জলের একটা ঘাটতি হয়। এই সময় যারা জল দিতে পারে তাদের প্রায় দেখা যায় 20% আমার ওজন বাড়ছে। মানে যে জমিতে 2 কুইন্টাল হতো সেখানে প্রায় 240 কেজি শস্য হয় শুধু একটা জল দেওয়ার জন্য। এইটাই হচ্ছে আমার শস্যের জমিতে শেষ কাজ। এই সময়ে নানা ধরনের রোগ পোকার আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে কী কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার? প্রথমেই যেটা দেখা যায় সেটা হচ্ছে চারা অবস্থায় যেটা হয় আমরা দেখি যে নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে আসছে, সেগুলোকে আমরা ধসা রোগ বলি। যদি এই ধসার আক্রমণ হয়, বিশেষ করে ঠান্ডা পড়ছে না বা কুয়াশা হচ্ছে, তাহলে ধসার আক্রমণ বেড়ে যায়। তো সকালের ঠান্ডা যদি থাকে তাহলে ধসার আক্রমণ এবার একটু কমই আছে। যদি ধসা হয় তাহলে খুব সাধারণ ওষুধ ডাইথেন M45 আমরা সবাই জানি, এটা হচ্ছে 2.5 গ্রাম থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে হবে। ধসা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে পোকার কিছু আক্রমণ হয়।
পোকার আক্রমণ ইনিশিয়াল স্টেজে অতটা হয় না। যদি আমরা দীর্ঘমেয়াদী চাষ করি এবং গরম পড়ে যায়, তাহলে দেখা যায় যে আমার জাপ পোকার আক্রমণ হয়েছে। এই জাপ পোকা খুব কমন, আমরা দেখি যে রাস্তাঘাটে চোখে পড়ে। সেই জাপ পোকার আক্রমণ আমরা দেখা যায় যে জানুয়ারি মাসের শেষের দিকে যখন অল্প গরম পড়ে যায়, সরস্বতী পুজো হয়, তখন একটা গরম গরম ভাব আসে, তখনই জাপ পোকার আক্রমণ হয়। তখন আমরা বলি যে আপনার জমিতে লাগুক বা না লাগুক, আপনি স্প্রে করে দিন রোগর জাতীয় ওষুধ 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিন, আপনার জাপ পোকার আক্রমণ মুক্ত হয়ে যাবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ সর্ষে নানাবিধ সমস্যা এবং তার থেকে কীভাবে আমরা প্রতিকার পেতে পারি বা কিভাবে তার থেকে আমরা সমাধান নিয়ে নিতে পারি সে সম্বন্ধে জানলাম। আশা করছি কৃষক বন্ধুরা যারা শস্য সার করছেন তারা এর থেকে উপকৃত হবেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। বীরভূম জেলার বাহেরি পাঁচশোয়ার অন্তর্গত ওপরখোড়া গ্রামে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে আছেন এই অঞ্চলের কৃষক বন্ধুরা। ওদের কাছ থেকে একটু সবজি চাষের ব্যাপারে জেনে নেব। আপনার নাম? আজরুল মণ্ডল। কি কি চাষ করেন? লঙ্কা চাষ করি, বেগুন চাষ করি, আলুর চাষ করি, পালং শাকের চাষ করি, নানা রকম সবজি চাষ ইত্যাদি করি। কত বছর ধরে সবজির চাষ করছেন? মোটামুটি বছর বয়স তো মোটামুটি 45 বটেই, তাতে করি মোটামুটি 15 বছর বাদ দিয়ে মোটামুটি 30 বছর চাষ করছি। এই যে 30 বছর ধরে আপনি সবজি চাষ করছেন, কি মনে হয় সবজি চাষ করলে একজন কৃষক বন্ধু কতটা অর্থনৈতিকভাবে লাভবান হবেন? সবজি চাষ করলে মোটামুটি যাই হোক সবজি নিয়ে আমরা বেঁচে থাকি, বুঝলেন তো। তাতে করি সবজি চাষে ঠিকমতো ফলন হয়ে গেলে সবজি চাষে যা হয় তাতে করে ছেলেপেলেদের পড়াধরা মোটামুটি মানুষ ধানুষ করে মনে করেন সংসার চালিয়ে যাই হোক উদ্ভিদ ওতে থেকে উন্নতিখানিক হয় বই কি। আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলুন যে অনেকগুলো সবজির নাম আপনি করলেন, তার মধ্যে কোন সবজির চাষ করতে আপনার নিজের ভালো লাগে এবং বাজার ভালো পান? বেগুন চাষে বাজার ভালো পাই, লঙ্কা চাষে বাজার ভালো পাই, আর মোটামুটি আলু চাষেও বাজার খারাপ হয় না। হয়তো বিভিন্ন দিকে চাষবাস আলু চাষ হচ্ছে, কোনো দিকে হয়তো জল হচ্ছে গতিবেগ বেশি, আলু চাষে মার খেয়ে যাচ্ছে, সেদিকে হয়তো আলু হচ্ছে না, কোনো দিকে আলু হয়ে যাচ্ছে। দেখুন দামটা গতিবেগ ভালোই পাওয়া যাচ্ছে। তাতে করি সবজি চাষে কোনো চাষটাতেই দাম কম পাওয়া যায় না। হ্যাঁ, তা কথা হলো কি, যদি মনে করেন চাষে ঠিকমতো এনার্জি করে খেটে ফসল ফলানো যায়, তাতে করে চাষ করে লাভবানই হয়। আপনার নাম? আমার নাম শ্রী ভীষ্মদেব সরকার। আপনি কি কি চাষ করেন? আমি অল্প স্বল্প আলু এবং লঙ্কা আর কিছু পটল আছে, এইরকম চাষ করি। এখন তো আলু এবং অন্যান্য সবজির দাম একেবারে আগুন, তো তাতে আপনার কি সুবিধে হলো? সুবিধার মধ্যে লঙ্কাটা ভালো দাম পেয়েছিলাম কিছুদিন আগে, এখন একটু কমে গেছে, কিন্তু আর যেটা পটল ছিল আগে প্রথম দিকে ভালো দাম ছিল, এবারে সেটাও লাভ হয়েছে। অনেক সময় দেখি কৃষক বন্ধুদের মধ্যে একটা হতাশা কাজ করে যে ভালোভাবে চাষ করলাম, ফলনও হলো, কিন্তু ঠিক বাজার পেলাম না। হ্যাঁ, বাজার না পেলে খুব লোকসান হয়ে যাবে। আপনি কীরকম পান? আমি মোটামুটি যা পাই তাতে আমার সংসারে চলে যায়। ভালো বীজ কোথা থেকে সংগ্রহ করেন? ভালো বীজ আমরা মোটামুটি পারুলিয়া বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদের ভিতরে বোধ হয়, ওখান থেকে কপির চারা নিয়ে আসি, ওটাও লাগাইয়েছি এবারে। আর মটরশুঁটি এগুলো নিয়ে আসি আমরা এই গুসকরা থেকে, ওখান থেকে এনে লাগাই। এখন তো নানান ধরনের আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে। ধরুন আজ থেকে 10 বছর আগে আপনি যে পদ্ধতিতে করতেন তার থেকে কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, তো সেইগুলো আপনার চাষবাসের ক্ষেত্রে কতটা আপনাকে সাহায্য করছে? না, এখন চাষবাস কিন্তু আগের থেকে অনেক উন্নত। তার মানে আমরা বিভিন্ন রকম যেসব রাসায়নিক জিনিস ব্যবহার করছি, ওষুধ দিচ্ছি, এতে পোকার আক্রমণটা খুবই কমে গেছে, এতে ফলনটা ভালো হয়। এই জন্য আমরা এখন চাষবাস কিন্তু আগের থেকে অনেক লাভ করছি, বা আমাদের এনার্জি যেটাকে বলে উৎসাহ, চাষি উৎসাহ আছে আমাদের। বাহ, খুব ভালো লাগলো। আরও একজন বন্ধু আছেন অপেক্ষায়, তার সঙ্গে একটু কথা বলি। আপনার নাম? সুকুমার বাউরি। এই ওপরখোড়া গ্রামে সবজি চাষ কীরকম চলছে? ওই মোটামুটি ভালোই চলছে। কত বছর ধরে আপনি চাষবাস করছেন?
ওই 30-35 বছর। 30-35, বাবা দীর্ঘ সময় তো। তো আপনার কোন সবজিটা চাষ করতে সব থেকে ভালো লাগে? ওই পটল, বেগুন, কেন? লঙ্কা। কেন ভালো লাগে? কারণ এগুলো কি ভালো দাম পান? ওইগুলো ভালো দাম পাওয়া যায়। এবছর তো সবজির দাম খুব বেশি, তো তাতে কি মনে হচ্ছে যে আপনার হাতে দুটো পয়সা আসছে? তো হ্যাঁ, মোটামুটি ভালোই আসছে দামে। আরও একজন কৃষক বন্ধু আছেন, আপনার নাম? অমল বাউরি। আপনি কি কি চাষ করেন? আমি সবজি চাষ করি, ধান চাষও করি, সেরকম চাষ করি। তা আমি সবজি চাষের ভিতরে যে বেগুন চাষটা, পয়সা একটু বেশি খরচা হয়, কিন্তু চাষটা ভালো। সেই পয়সাটা উঠে আসে তো? পয়সাও উঠে আসে, কিন্তু খরচা বেশি হয়। বেগুন চাষে খাটনি বেশি হয়, খরচা বেশি হয়, কিন্তু পয়সা আছে, পয়সা উঠেও আসে, লাভও হয়। তার কপি চাষ করতে গেলে, কপি চাষ করলে, তা বর্ষাকালে কপি চাষ করলে খরচা বেশি, খাটনি বেশি, হ্যাঁ, নানা রকম ওষুধপত্র এনে করে তারপরে আবার ফসল উঠতে লাগে, তাতেও লাভ থাকে। বিভিন্ন জাতের সবজি, মানে ধরুন বেগুনেরই নানান ধরনের জাত আছে, তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি কিভাবে বাছেন? ওইটা বেচে আমরা বীজ ভান্ডারি ওখানে যাই, সেখান থেকে আমরা বলে নিয়ে আসি। তারা বলে যে এই বেগুনের বীজটা এই সময় ফেললে, এই টাইমে রলে, এই টাইমে উঠবে, এইটা ফসলটা ভালো হবে। তাদের কাছ থেকে আমরা একটু জেনে নিই বীজ ভান্ডারি থেকে। এবছর কীরকম হচ্ছে আপনার সবজি চাষ? এই বছরের সবজি চাষ এখন হচ্ছে, এর যা আকাশে যা ওয়েদার হয়েছিল এবারে, সবজি চাষ খুব একটা ভালো হয় নাই, খুব বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির জন্য অনেক চাষি বসে গিয়েছে। হ্যাঁ, এবারে এখন এই বৃষ্টি কমেছে, তার জন্য আবার আস্তে আস্তে আবার সবজি চাষের আবার আরও আরম্ভ করেছি। ধরুন আপনার তো বেশ কয়েক বছর হয়ে গেল আপনি চাষবাস করছেন, যারা হয়তো নতুন ভাবছেন চাষবাস শুরু করবেন, তাদের আপনি কি বলবেন, বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে? হ্যাঁ, সবজি চাষটা ভালো, খারাপ নয়। পটল চাষ করেছি, এই বেগুন চাষ করেছি, লঙ্কা চাষ করেছি, কপি চাষ করেছি, আলু চাষ করেছি, মার যায় নাই, তবে পয়সা উঠেছে। খরচা করেছি, তাহলে পয়সা উঠেছে। ধন্যবাদ আপনাদের সকলকে। ওপরখোড়া গ্রামের কৃষক বন্ধুরা, বিশেষ করে যারা সবজি চাষ করেন, তাদের কথা শুনে ভালোই লাগলো। এবং যত দিন যাচ্ছে কৃষিও তো আধুনিক হচ্ছে, আধুনিক ব্যবস্থার ফলে তারা যে উপকৃত হচ্ছেন, এবং বললেন, এক বন্ধু বলেছেন যে পোকার আক্রমণ কমছে, রোগের আক্রমণ কমছে, সেটা সত্যিই ভালো। এবং আগামী দিনে যেসব বন্ধুরা সবজি চাষ করবেন বলে ভাবছেন, তারাও নির্দ্বিধায় এগিয়ে আসুন। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কৃষক বন্ধুরা, শীতকালীন সবজি চাষের মধ্যে অনেক রকমের সবজি চাষ হয়, তার মধ্যে অন্যতম বাঁধাকপি এবং বেগুন চাষ। এ দুটো ফসল কৃষক বন্ধুদের ঘরে নিয়ে আসে সমৃদ্ধি। আজকে আমরা কথা বলবো সহ কৃষি অধিকর্তা সুকুমার সাহার সঙ্গে। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রী সাহা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা প্রথমে বেগুন চাষের কথা বলছি। বেগুন এই অঞ্চলে ব্যাপকভাবে হয়ে থাকে, তো বেগুন চাষে আমরা কিভাবে সমস্যার মোকাবেলা করব, কি কি সমস্যা হতে পারে? বেগুন চাষে বিশেষ করে আপনার রোগ এবং পোকার আক্রমণ একটা ভালো হয়ে থাকে এখানে। তো রোগ এবং পোকার আক্রমণের থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয়, তাহলে বেশ কয়েকটা আমাদেরকে মানে ব্যবস্থা অবলম্বন করতে হবে। একদম গাছ লাগানো, মানে বীজতলায় বীজ লাগানো থেকে বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে, বীজের বিশেষ করে বেগুনের রোগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। সুতরাং বীজ শোধনটা আমরা করব। যে সমস্ত রোগগুলো দেখা যায় বেগুনের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে একমাত্র আপনার ঢলে পড়া রোগ। সেটা ঢলে পড়া রোগ দু ধরনের হতে পারে। একটা যে
ব্যাকটেরিয়া ঘটিত রোগ, একটা হচ্ছে আপনার ছত্রাক ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ হয় সেটা হঠাৎ করে ঢলে পড়ে এবং ঝিমিয়ে পড়ে এবং গাছ মারা যায়। আর এমনি যেটা আপনার ছত্রাক ঘটিত রোগ সেটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে এবং একদিন গাছটা মারা যায়। তাছাড়াও ফেমোপসিস বা ডগা পচা বলে একটা রোগ হয় বা ডগা ধসা বলে একটা রোগ হয়। বেগুনে দেখবেন যে হঠাৎ করে বেগুন পচে যাচ্ছে এবং ডগাটা শুকিয়ে যাচ্ছে, সেটাকে বলে ফেমোপসিস ঘটিত রোগ। এবং একটা হচ্ছে তুলসী রোগ, যেটা মাইকোপ্লাজমা ঘটিত রোগ। বেগুনের পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, ফল এবং ফুল হয় না এবং গাছটা বার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং পাতাগুলো ছোট ছোট তুলসীর পাতার মতো হয়ে যায়, এই জন্য একে তুলসী রোগ বলে এবং এটা বলে মাইকোপ্লাজমা ঘটিত একটা রোগ। এই হলো রোগের ব্যাপার। এখন এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আপনার বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা প্রতি কেজি বীজে 2 গ্রাম থাইরাম অথবা 1 গ্রাম কার্বানডাজিম প্রতি কেজি বীজে দিয়ে শুকনো শোধন করে নেওয়া ভালো লাগানোর আগে। আর একটা যেটা করা যেতে পারে সেটা আমাদের এই যে যদি রোগগুলো দেখা যায় সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে যেটা বলি যে কার্বানডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে, অথবা ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে। আর কিছু আপনার যেটা মাইকোপ্লাজমা রোগের খুব একটা প্রতিষেধক কিছু নেই, সেক্ষেত্রে পুরো গাছটাকে তুলে নির্মূল বা বিনষ্ট করে দেওয়াটাই হচ্ছে বা নষ্ট করে দেওয়াটাই হচ্ছে ভালো। পোকার ক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে এটা জানেন যে যেটা বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা সেটাই হচ্ছে বেগুনের সবথেকে মেজর পোকা বা আমরা প্রধান পোকা। যদিও এই পোকার শীতকালে এর উপদ্রব অনেকটাই কম, যেটা গ্রীষ্মকালীন বেগুন বা বর্ষাকালীন বেগুনে এর উপদ্রব অনেকটা বেশি হয়ে থাকে। তো এক্ষেত্রেও আমাদের যেটা যদি দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় যদি ডগা ছিদ্রকারী যে পোকাগুলো ডগার মধ্যে ঢুকে যায় এবং দেখা যায় যে ডগাটা হঠাৎ করে ঝিমিয়ে বা শুকিয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা ডগাটাকে বলি কেটে বাদ দিয়ে পুরো ডগাটাকে কোনো মাটির মধ্যে পুঁতে দিতে বা অথবা পুড়িয়ে ফেলতে। তাছাড়াও বেগুনের মধ্যে যখন দেখা যায় সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে কার্বাডিল বা সেভিন 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমরা স্প্রে করতে বলি। ম্যালাথিয়ন 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রতি মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে আমরা স্প্রে করতে বলি। তো এইগুলো যদি করা যায় তাহলে শীতকালে আমরা যেটা ব্রিঞ্জেল যেটা শুট এবং রুট বড়া যেটা বলছে ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকা যেটা সেটার হাত থেকে রক্ষা করা যায়। তাছাড়াও একটা কাণ্ড ছিদ্রকারী পোকাও দেখা যায়, যদিও এই সমস্ত পোকার উপদ্রবগুলো শীতকালে অনেকটাই কম হয়। আমরা বেগুনের ক্ষেত্রে জৈব যে আমরা সারের কথা বলি, জৈব জীবাণু দিয়ে চাষ করা, এর ভূমিকা কতটুকু হতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম রোগের ক্ষেত্রে বিশেষ করে ঢলে পড়া রোগের ক্ষেত্রে আমরা যদি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে বীজ শোধন করি অথবা সিউডোমোনাস ফ্লোরোসেন্স এই সমস্ত দিয়ে যদি আমরা মাটিতে এদের প্রয়োগ করি যেটা শেষ চাষের আগে এই ধরনের সারগুলো, তাহলে কিন্তু ঢলে পড়া রোগ করে বিশেষ করে যেটা ছত্রাক ঘটিত ঢলে পড়া রোগের ক্ষেত্রে কিন্তু এদেরকে অনেকটাই সামাল দেওয়া যায়। সেই জন্য আমরা বলি যে অনেক সময় জীবাণু ঘটিত যেগুলো ট্রাইকোডার্মা ভিরিডি বা আপনার সিউডোমোনাস ফ্লোরোসেন্স এইগুলো শেষ চাষের সময় মাটিতে জৈব সারের সঙ্গে মিশিয়ে মাটিতে যদি প্রয়োগ করা যায় তাহলে ঢলে পড়া রোগের উপদ্রব থেকে কিন্তু বেগুন গাছকে অনেকটা অংশে রক্ষা করা যায়। আবার যেমন বিটি যেটা আর কি বেসিলাস থুরিনজেনেসিস স্প্রে করেও আপনার যেটা আমাদের যে লেদা পোকা যেটা আপনার বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী পোকাকেও অনেক সময় রক্ষা করা যায়। তাছাড়া নিমজাত ওষুধ প্রয়োগ করেও যেমন নিমারিন বাজারে পাওয়া যায় 10,000 ppm বা 50,000 ppm, মোটামুটি 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার জলে স্প্রে করেও ভালো রেজাল্ট বা ভালো ফল পাওয়া যেতে পারে। বেগুনের ক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার অ্যাটাকটা হয়ে থাকে ব্যাকটেরিয়া, এই ক্ষেত্রে কি ওই ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স কাজে লাগবে? যদিও ছত্রাক ঘটিত রোগেই বেশি কাজ দেয়, তবে এক্ষেত্রেও কাজ দেবে। সেক্ষেত্রে বেগুনের ক্ষেত্রে আমরা যদি আপনার ওই ধরনের রোগটা বোঝা যায় ঢলে পড়া রোগের ক্ষেত্রে যদি আমরা ওই গাছের কাণ্ড একটা কেটে নিয়ে ছোট্ট কাণ্ড কেটে নিয়ে যদি আমরা কাঁচের গ্লাসে সাদা জলের মধ্যে ফেলে দিই, যদি দেখা যায় যে বুদবুদ আকারে সাদা সাদা হয়ে যাচ্ছে জলটা, তাহলে বুঝতে হবে যে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগের জন্য ঢলে পড়া হয়েছে। সেক্ষেত্রে আমরা গাছটাকে পুরো তুলে ফেলিয়ে দিয়ে পুড়িয়ে দিতে বলি। কৃষক বন্ধুরা, আমরা বেগুন চাষের সমস্যা এবং তার সমাধান নিয়ে শুনলাম। আমরা এবারে চলে যাচ্ছি বাঁধাকপি চাষে। বাঁধাকপি একটা অন্যতম ফসল। এই বাঁধাকপির ক্ষেত্রে কী কী সমস্যা দেখা দেয়? হ্যাঁ, বাঁধাকপি শীতকালের একটা অন্যতম ফসল। বাঁধাকপির ক্ষেত্রেও আমাদের বেশ কিছু রোগ এবং পোকার সম্মুখীন হয় চাষি ভাইরা শীতকালে যখন আমরা এই বাঁধাকপিটা চাষ করে থাকি। যেটা রোগের মধ্যে আমাদের কিছু ছত্রাক ঘটিত রোগ হয়, ছত্রাক ঘটিত এবং কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা হয়, যেটা হচ্ছে আপনার ওই যে কালো শিরা যেটা বলে,
যেমন আমার মনে হচ্ছে এইটা কালো শিরা ঘটিত রোগ। এই যে পাতাটা ভিয়ের আকার নিয়েছে এবং পাতাটা কালো হয়ে গেছে, বা একে এক পেশি রোগও বলে। আরও বেশি হলে এই শিরাগুলো তো কালো হয়ে যায় এবং উপাশিরাগুলোও কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা করে আমাদের যেটা যে বীজ শোধনটা করতে হবে ওই আমরা স্টেপট্রোমাইসিন দিয়ে। স্টেপট্রোমাইসিন 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে যদি বীজ শোধন করা যায় তাহলে এই রোগের আক্রমণ কম হয়। আর রোগ যদি মাঠে পরবর্তীকালে দেখা যায় তাহলে আমরা বলি যে 4 গ্রাম আমরা যেটা ব্লাইটক্স প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে। আর যেটা আমাদের পাতায় ধসাজনিত যেটা রোগ হয়, মানে পাতায় ধসা লাগা, যেটা এটা হয়েছে আপনার, এটাতেও পাতায় ধসা লাগে এবং পাতাগুলি ধসাগুলো একটার পর একটা বড় হয়ে পুরো পাতাটাকে আপনার মাটিতে ঝরে পড়ে। তো এই ধসার ক্ষেত্রে এটা ছত্রাক ঘটিত রোগ। এই ধসা রোগের ক্ষেত্রে এটাকে প্রতিরোধ করার জন্য এক্ষেত্রেও বীজ শোধন করা দরকার। ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে যদি স্প্রে করা হয় তাহলে ধসা রোগের আক্রমণটা অনেকটা কমে। আর তাছাড়া যেটা করতে হবে, লেগে গেলে সেক্ষেত্রে আমরা বলি কার্বানডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে অথবা ব্লাইটক্স, এটা আপনার 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে এর থেকে আপনার ভালো পাওয়া যায়। আর একটা যেটা অনুখাদ্যের একটা অভাব ঘটিত একটা রোগ হয়, যেটা যে আপনার বাঁধাকপি দেখবেন ঠিকমতো আপনার মানে জমাট বাঁধে না, ভেতরটা ফাঁপা থাকে। এটা যে বোরনের অভাবে বাঁধাকপির এটা হয়। কিছু কিছু মাঠে এখানে দেখা যাচ্ছে যে ঠিকমতো বাঁধাকপিটা জমাট বাঁধেনি, ভেতরটা ফাঁপা হয়েছে, অনেক সময় উপরের অংশ পচনও শুরু হয়। তো এইটা বোরনের অভাবে হয়। তো এক্ষেত্রে আপনার মাটিতে আমরা বোরন প্রয়োগ করতে বলি 10 কেজি প্রতি হেক্টরে। আর যদি মাটিতে প্রয়োগ করা সম্ভব না হয় সেক্ষেত্রে 2 গ্রাম সোহাগা প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলেও বোরনের অভাবজনিত যে রোগ সেটা নিয়ন্ত্রণ করা যায়। আর যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার বাঁধাকপিতে যেটা ব্ল্যাক ডায়মন্ড মথ, এক্ষেত্রে পাতাগুলোকে আপনার শিরা উপশিরায় মানে সবুজ অংশ খেয়ে নেয় এবং শিরা উপশিরায় জালিকাকার আকারে দেখা যায়। আর একটা দেখা যায় যেটা যে ছিদ্রকারী পোকা, যেটা ওই এর মধ্যে আপনার বাঁধাকপির মধ্যে ভেতরে ঢুকে আপনার বাঁধাকপির কোয়ালিটি বা নষ্ট করে দেয়। আর একটা যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার যেটা শীতের শেষ এবং ঠিক গ্রীষ্ম পড়ার আগে আপনার একটা জাপ পোকার উপদ্রব হয়, কালো কালো জাপ পোকা। এতেও কিন্তু আপনার যেটা ফসলের যে গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এবং ফলন কম হয়। তো এই 3টে ক্ষেত্রে জাপ পোকার ক্ষেত্রে আমরা যেগুলো বলি যে মিথাইল ডিমিটন বা ডাইমিথোয়েট, এইগুলো যেমন রোগর, এগুলো 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলেই ভালো ফল পাওয়া যায়। আর যেটা আপনার ছিদ্রকারী পোকা সেটা হচ্ছে আপনার কার্বাডিল, যেটা সেভিন নামে পাওয়া যায়, 2 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলেও এই সমস্ত পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। আচ্ছা, গাছের যে ফলনের ক্ষেত্রে বৃদ্ধি হলো, ফসলও হলো, কিন্তু গাছের যে সবজি হিসেবে আমাদের রান্নাঘরে ঢুকছে সেখানে সেই সবজির স্বাদ, গন্ধ, তার ব্যাপারটা কিসের ওপর নির্ভর করে? মেনলি এটা জৈব সারের প্রয়োগের উপরেই বেশি নির্ভর করে। রাসায়নিক সারের থেকে জৈব সারের প্রয়োগ যত বেশি হবে ফসলের যে গুণগত মান এবং তার স্বাদ বা গন্ধ এগুলো অনেকটা বেশি পরিমাণে পাওয়া যাবে। কৃষক বন্ধুরা, আমরা বাঁধাকপির চাষের ক্ষেত্রে অনেক রোগের কথা এবং তার সমাধানের কথা শুনলাম। আমরা কৃষক বন্ধুদের কাছে আবেদন রাখবো যে এখনই আপনারা নতুন করে আবার যারা বাঁধাকপির চাষে নামছেন, চারা তোলা তৈরি করে নিয়েছেন, তারা যাতে আজকের এই আলোচনা থেকে, আজকের এই মূল্যবান কথাবার্তা থেকে আপনারা কিছুটা আহরণ করেন, কিছুটা গ্রহণ করেন, তাহলে আগামী দিনে আপনারা যে ফসলটা তুলতে যাচ্ছেন বাঁধাকপি বা বেগুন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন এবং আপনারা অনেক ধরনের রোগের হাত থেকে, ফসলের যে ক্ষতি হয় তা থেকে রক্ষা পাবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।